টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রায়শই লক্ষ্য করেছি যে আমাদের অনুষ্ঠান শুরু করার সাথে সাথেই আমাদের ফেসবুক কিংবা টেলিফোনে যে প্রশ্নটি আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটি হচ্ছে যে আমি অমুকের জন্য আবেদন করেছি, আমার অমুকের জন্য আবেদন করেছি, এত তারিখে করেছি, কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে, কবে নাগাদ ভিসা পেতে পারি। এই প্রশ্নটি আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি এবং সত্যি দুঃখজনক হলেও সত্য যে এই ধরনের প্রশ্নের কোনো উত্তর তখন আমরা দিতে পারি না। কিন্তু আজকে এই বিষয়টি, যেহেতু এই প্রশ্নটি আজকেও আসবে আমরা জানি, তাই এই বিষয়টি কি মুখ্য আলোচনার বিষয় হিসেবে আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি যে ভাই বোন পিতামাতা স্ত্রী সন্তানদের জন্য ভিসার আবেদন করেছেন, কতদিনে ভিসা পাবেন তা কিভাবে জানবেন, ভিসা বুলেটিনের আলোকে অ্যাটর্নি মঈন চৌধুরীর বিশ্লেষণ। আজকের এই আলোচনাটির মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এই প্রশ্নটি আর আমাদের করবার দরকার পড়বে না। কোথায় কিভাবে জানতে পারবেন সেই বিষয়গুলো আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। সুতরাং এবং প্রতিনিয়তই আপনি এটির আপডেট নিজেই করে নিতে পারবেন। এটি একটি বিষয়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে নির্বাচন খুব সামনেই। আমাদের আমেরিকার নির্বাচন নভেম্বর মাসে হবে। সুতরাং নির্বাচনের আগে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করুন অতি সহজে, কারণ নির্বাচনের আগে ইমিগ্রেশন অনেক একটু সহজ হয়ে যায় এবং এই যে নাগরিকত্বের পরীক্ষাটাও খুব দ্রুত হয়। সে কারণেই এই বিষয়টি আমরা আজকে নির্ধারণ করেছি। এবং হাতে যদি সময় থাকে তাহলে বাবা মা যদি ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসেন এবং তারা যদি থেকে যেতে চান তাহলে তার উপায় কি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সে কারণে আপনাদের এই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, সেগুলোরও জবাব দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের সকলের পরিচিত জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। এবং চুপি চুপি আপনাদেরকে বলি যে আমাদের বন্ধু, প্রবাস বন্ধু, সেই হিসেবেও তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন, অ্যাটর্নি মঈন চৌধুরী। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আশা করি দর্শক যারা আছেন সবাই আপনার কথার মাধ্যমে বুঝতে পেরেছেন কী নিয়ে আলোচনা হবে। তবে একটা খবর জানা চাই আগেই, যে ক্রমবর্ধমান চাহিদার তাগিদে বর্তমানে আমার অফিস থেকে আমরা, যে আপনি যেহেতু ভিজিট ভিসার কথা বলছেন, আমাদের অফিসে একটা সেকশন খোলা হয়েছে। আমরা ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়েও কাজ করি। সো অনেকে দেখছি বিভিন্ন প্রতারিত হয়, তো ল অফিসের মাধ্যমে এগুলোর প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম থাকে। সে কারণেই আপনি এই সতর্কতার শুরু আগেই বললেন। সুতরাং হ্যাঁ, আমরা এটা তো শুনবই, তার আগে যেটা আমরা মূল আলোচনার বিষয় রেখেছি, কারণ আপনি একটু পরেই হয়তো অনেক ফোন পাবেন, আমাদের ফেসবুকে প্রশ্ন আসবে এই কবে, কখন, কবে কি হবে ইত্যাদি। তো এই বিষয়টি নিয়ে আপনি যদি একটু বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা ভাই বোন পিতামাতা স্ত্রী সন্তানদের জন্য ভিসার জন্য আবেদন করেছেন তারা অন্তত বুঝতে পারবে। বিশেষ করে ভিসা বুলেটিনের আলোকে আপনার বিশ্লেষণটা যদি আপনি মুখ দিয়ে বলেন তাহলে এই বিষয়টি অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। ধন্যবাদ রানা ভাই। আসলে ভিসা বুলেটিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই প্রতি মাসে ভিসা বুলেটিনের ডেটগুলো চেঞ্জ হয়। কোনো মাসে চেঞ্জ হয়, কোনো মাসে চেঞ্জ হয় না। কিন্তু এটাই কিন্তু
সর্বশেষ তথ্য না। আপনারা অনেক সময় দেখবেন যে ভিসা বুলেটিনে দেখাচ্ছে এটা কারেন্ট, কারো হয়তো F2A অ্যাপ্লিকেশন আছে, এটা পেন্ডিং। অনেকের দেখা যায় 2019 সালের F2A কেস চলতেছে, কিন্তু ভিসা বুলেটিনে লেখা আছে ফাইনাল ডিটারমিনেশন করছে তারা 2021 সালের। কিন্তু আপনি ভয়ের কিছু নাই, ভাববেন না যে ও মাই আমারটা তো 19-এ ছিল, 21-এর ভিসা দিয়ে দিচ্ছে, তো আমারটা কি হলো। যখন আপনারা কোনো সময় দেখবেন যে 60 ডেজের চিঠি পান, ওই জিনিসটা মানে অ্যাক্টিভ আছে, 6 দিন পর পর আপনাকে চিঠি পাঠাবে, নোটিশ পাঠাবে যে কেসটা এখন অ্যাক্টিভ আছে। অনেকের দেখা যায় যে একটা সময় পরে তারা 60 দিনের যে নোটিশটা আসছে না, তখন বুঝতে হবে যে হয়তো ব্যাকলগটা বেশি অথবা স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। আমরা সব সময় একটা কল পাই যে কারো হয়তো বয়সের 21-এর উপরে হয়ে গেছে, 21-এর উপরে হলেও কিন্তু আমরা রানা ভাইয়ের প্রোগ্রামের মাধ্যমে আমরা সবসময় এটা বলে থাকি, CSPA যদি কাভার হয় 21-এর উপরে হলে অনেকে 30 বছর পর্যন্ত আসছে, আরও বেশি বয়স পর্যন্ত আসছে। অনেকের দেখা যায় যে 22-23 বছর বয়সে আসতে পারে নাই, যারা ডেরিভেটিভ বেনিফিশিয়ারি। তো এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে আপনাদের যে রিসিপ্ট নোটিশ এবং অ্যাপ্রুভাল নোটিশ নিয়ে একজন অ্যাটর্নির সাথে দেখা করা, যারা এই বিষয় নিয়ে কাজ করে, তখন সে গ্যাপটা বুঝতে পারবে যে আসলে আপনার এই যে এক্সপেকটেশনটা সঠিক আছে কিনা। অনেক সময় আমরা দেখা যায় যে এজ আউটের জন্য আমরা এক্সপেক্ট করার চেষ্টা করি, এটাও অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়। যদি আপনি মনে করেন যে আপনার ভিসা অ্যাভেলেবল কারেন্ট চলতেছে, কিন্তু আপনার যে ডেরিভেটিভ বেনিফিশিয়ারি বলতে বোঝায় আপনি হয়তো আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, এটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি। ডেরিভেটিভ হচ্ছে উনার সাথে যারা আসছে, ভাইয়ের ছেলে মেয়ে, তারা হচ্ছে ডেরিভেটিভ বেনিফিশিয়ারি। তো ওদের ক্ষেত্রে আপনি দেখতে হবে যে যদি এরকম কোনো সন্দেহ হয় যে তার এজ আউট হয়ে যাবে, তখন আপনি একজন অ্যাটর্নির সাথে কথা বলবেন। অনেকেই ফোনে সব কিছু জানতে চায়। আমি সবসময় বলি, আপনি একটা প্রশ্ন, আপনি যেহেতু এজ আউটের কথা বললেন, তো সাধারণত 21 বছর পর্যন্ত সীমানার মধ্যে থাকে, 21 বছরের উপরে চলে গেলে এজ আউট হয়, তাই তো? এজ আউট হয়, কিন্তু ডিপেন্ড করে এজ আউটটা আবার সবসময় বলে CSPA এটা আপনার আমার কলিগরাও এই প্রোগ্রামে অনেক সময় আলোচনা করেছে, কিন্তু তারপরে এই প্রশ্নগুলো সবার থেকে যায়। সে যে প্রশ্নটা আমি করছি যে তাহলে এই যে আপনি যে বললেন যে এক্সপিডাইট করতে হয় বা অন্য কোনো উপায় আছে কিনা, সেটা এই 21 বছর শুরু হওয়ার কতদিন আগে করতে হয়? কোনো আগে পরে না, জানতে হবে আগে সে এই স্ট্যাটাসে পড়বে কিনা। অনেক সময় দেখা যায় যে US এমবাসিতে ফাইলটা চলে গেছে, আপনারা হয়তো নির্ধারিত ভিসা ফি দিয়ে দিয়েছেন, এক্সপেক্টিং টু গেট দ্য ইন্টারভিউ ডেটও পেয়েছেন, তারপরে দেখা যায় যে হঠাৎ করে তার ডেটের আগে তার দেখা গেল সে আউট হয়ে গেল, তাকে আর আপনি ওই যে প্রোফাইলে দেখতে পাচ্ছেন না। তখন বুঝতে হবে তারা ডিসাইড করেছে যে আপনারটা হয়তো বা তারা ভিসা পাওয়ার সম্ভাবনা নাই, এই জন্য তারা তা আউট করে দিয়েছে। এই ক্ষেত্রে আপনি অ্যাটর্নির সাথে কথা বলতে হবে। অনেকে খুব ইমোশনাল হয়ে যায় যে আমার থেকে টাকা নিয়েছে, আমি ফি দিয়েছি, মেডিকেল করেছি, এখন কেন হবে না। দ্যার ইজ এ রিজন ফর ইট। এখন আপনি একজন অ্যাটর্নির সাথে সরাসরি কথা বললে, এখানে আমি সবসময় বলি অনুমান করার কিছু নাই, এভরিথিং ইজ লাইক সায়েন্স, ম্যাথ। 2 এ 2 যেমন 4 হয়, একজন অ্যাটর্নির কাছে গেলে আপনি সরাসরি বুঝতে পারবেন আসলে 2 এ 2 4 হয়। অনুমান করে বলতে পারবেন না, এটা হতেও পারে, নাও হতে পারে। তো এগুলো হচ্ছে বেগ কথাবার্তা। আপনারা এই জন্যই হচ্ছে আপনারা সবসময় বলি আপনারা যে কোনো অ্যাটর্নির কাছে যান, সব অ্যাটর্নি কিন্তু ইমিগ্রেশন বিষয়ে ফ্রি কনসালটেশন করেন। আর ফ্রি সস্তার 3 অবস্থা আমরা বলে থাকি, আমি নিজেই বলি এটা সস্তা। শুধু অ্যাক্সিডেন্ট কেসে আমরা যে মিলিয়নস অফ ডলার ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছি, কারণ আমরা পরে টাকা পাচ্ছি। অ্যাক্সিডেন্ট কেসে অনেকের প্রশ্ন করেন, মহিন ভাই 4.5 মিলিয়ন ডলার কিভাবে পেলেন, ওইটা একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কেসে আমরা মিলিয়নস অফ ডলার আদায় করে দেই, এই ক্ষেত্রে আমরা কোনো ফি নেই না। কেন নেই না? কারণ আমরা পরবর্তীতে টাকাটা পাচ্ছি। কিন্তু ইমিগ্রেশন বা অন্য কোনো কেসগুলোতে যেহেতু পরবর্তীতে অ্যাটর্নি রিমুনারেশন পাওয়ার সুযোগ নাই, কোনো ভালো অ্যাটর্নি আপনাকে ফ্রি কনসালটেশন করে না সচরাচর। করলে হয়তো বেসিক তথ্য দেবে, এটা হয়তো আপনার পক্ষে আসবে না। দেখা গেলো আপনি একটা প্রশ্ন করলেন, ভাই এটা কি হবে, একজন বলে দিলে হবে, কিন্তু হওয়ার পর আপনি আশা নিয়ে বসে থাকলেন হবে, সেক্ষেত্রে আপনার ফাইলটা রিভিউ করে নাই। সো এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে দরকারটা আপনার, প্রয়োজনটা আপনার, এবং
আপনার উচিত হবে একজনের সাথে ফাইলটা নিয়ে সরাসরি কথা বলা, অথবা জেলে কাউকে পে করেন, যে অ্যাটর্নিকে জেলে পে করলে সে হয়তো আপনার ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা মেসেজে পাঠাবেন, রিভিউ করবে, করে সে আপনাকে সুনিশ্চিত একটা দেবে, সিদ্ধান্ত দেবে। এইটা আপনি কাজে লাগাইতে পারেন যে প্রফেশনাল কনসালটেশন। কিন্তু একজনের বলে ভাইয়া বলেন তো কি হবে কি হবে না, এক কথায় বলে দেন, তো সেও পরে বিভ্রান্তিতে, আপনিও পরে বিভ্রান্তিতে, পরে আপনারা কি রং ডাইরেকশন চলে যান। এই কথা শুনে একজনের কাছে যাবেন, সেটা বলে হবে, অ্যাটর্নি বলছে হবে, তুমি করে দাও, কিন্তু আসলে আপনি কিন্তু 2-4 বুঝেন না, আপনি বলছে হবে, দ্যাটস ইট। সো এই ক্ষেত্রে আমি অনুরোধ করবো, আমরা কমিউনিটিকে অত্যন্ত ভালোবাসি এবং এই ক্ষেত্রে কেউ খারাপ মনে করবেন না আমি যে কথাগুলো বলছি, আমি আপনাদের সুবিধার্থেই বলছি, কারণ প্রয়োজনটা আপনার, এটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, আপনার জন্য তো কিছু না। যারা দেশে যারা বছরের বছর অপেক্ষা করছে, তারা অনেক কাজ করে না। আমরা এই লেভেল থেকে আসছি। আমি যখন আসছি আমেরিকাতে, আমার বয়স ছিল 26, তখন আমার ফ্যামিলি, আমার আব্বা আম্মা এখানে নাগরিক, আমার বাবা নাগরিক ছিল, ভাই ছিল এখানে নাগরিক। তো আমরা প্রতিনিয়ত আমরা অনেক কাজ করতাম না, কারণ আমেরিকা চলে যাব, শুধু লেখাপড়াই করছি আর কোনো চিন্তাই করিনি। সেই ক্ষেত্রে একটা পরিবার বা একটা তার সন্তানাদি কিন্তু অনেক কষ্ট করে, তাদেরকে দোষারোপ করে, তারা আশায় থাকে যে আমেরিকা চলে আসবে, কিন্তু ভুল তথ্যের কারণে এবং ভুল একটা ফাইলিং এর কারণে তার হয়তো সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, তার আশাটাই ভঙ্গ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, যেখানে যান না কেন, আমার কাছে আসার প্রয়োজন নাই, একজন প্রফেশনাল যারা ইমিগ্রেশনে যারা কাজ করে, যারা আপনার কথাগুলো শুনেন, তাদের কাছে যাবেন, পয়সা দিয়ে টাকা দিয়ে কথা বলবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন। দরকার বললে 3 জনের কাছে যান, একজন অপিনিয়ন দিতে আপনার পছন্দ নাই, সেকেন্ড পার্সনের কাছে যান, সে যারা ভালো একটা পরামর্শ দেয়, আপনি কম্পেয়ার। সেটা তো আপনি এর কথা বলছেন, বাট আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে যে আমরা যারা এই যে মা ভাই বোন আত্মীয় স্বজন পিতামাতা স্ত্রী সন্তানদের জন্য আবেদন করি, তারা কবে আবেদন করলো, কিভাবে কোথায় আছে তাদের ফাইল এবং কবে নাগাদ ইন্টারভিউটা হতে পারে, এই জিনিসগুলো মানুষ কিভাবে জানতে পারবে, যেটা আমাদের মূল আলোচনার। আচ্ছা, এটা গ্ল্যান্স শুরু করে দেয় আপনাকে প্রথম থেকে। শুরুর আগে একটা প্রশ্ন আমরা জেনিভ হাসান সবসময় বলেন, সেটা নিয়ে তারপর ওখানে আসে। জেনিভ হাসান লিখছেন I-130 অ্যাপ্রুভড হওয়ার পর যদি পিটিশনার মারা যান, তাহলে কি সাবস্টিটিউট স্পন্সর দিয়ে কেসটা চালানো যাবে? ধন্যবাদ। এই প্রশ্নটা সবসময় আসে। যদি কোনো পিটিশনার বলতে যে আমেরিকার নাগরিক অথবা আমেরিকার গ্রিন কার্ডধারী, সে যদি কারোর জন্য অ্যাপ্লাই করার পরে যদি অ্যাপ্রুভ হওয়ার পরে যদি সে অ্যাপ্রুভ হওয়ার আগে যদি মারা যায়, এটার ভবিষ্যৎ অনিশ্চিত। আচ্ছা, অ্যাপ্রুভ হওয়ার পরে যদি সে মারা যায়, তখন যদি ওই ভদ্রলোকের সেম ক্যাটাগরি বা ডিফারেন্ট ক্যাটাগরির কোয়ালিফাইড রিলেটিভ থাকে, কোয়ালিফাইড বলতে ধরেন একজন তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, তার ভাই এখানে যে ভাই অ্যাপ্লাই করে সে ভাই হয়তো মারা গেল, আল্লাহ না করুক, সবাই জীবিত থাকুক, দোয়া করি কারোর জন্য এই কথা শুনতে না হয়, এরকম শুনতে না হয়। তখন দেখা গেল তার যদি আরেকটা ভাই এই দেশে থাকে অথবা বোন থাকে অথবা সিটিজেন প্যারেন্টস থাকে, তখন তারা ওই পিটিশনটাকে সাবস্টিটিউট করতে পারে। এটা মোশন করে সাবস্টিটিউট করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে বেনিফিশিয়ারি মারা গেছে, ধরেন এক ভাই মিস্টার এক্স তার ভাই ওয়াইয়ের জন্য অ্যাপ্লাই করলো, ওয়াই বাংলাদেশে থাকে এবং ওয়াই যদি মারা যায়, যে লোক বাংলাদেশে বা বিশ্ব অন্য কোন দেশে, সে যদি মারা যায়, তখন কিন্তু পিটিশন ইজ ডেড, তখন এই পিটিশনটা আর বলবৎ থাকে না। যদি আমেরিকার ভিতরে থাকে এবং মারা, তখন তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে করা যায়, যেটা সেখানে আসে থাকতে পারবে। আলাদা দেখা গেল ভাইয়ের ফ্যামিলি আছে বাংলাদেশে, যে ভাই মারা গেল, হোয়াট এভার ভাই অথবা বোন অথবা ছেলে মেয়ে যা মারা গেল, তার যদি ফ্যামিলি বাংলাদেশে থাকে, তারা কিন্তু আউট অফ মানে ফ্রেম, তাদের কোনো লিস্টে না বলতে পারে যে অ্যাপ্রুভ হয়েছে, কেন ওই ভাইয়ের বউ আসবে না, ভাইয়ের ছেলে মেয়ে আসবে না কেন, এটা কোনো কোয়েশ্চন নাই। কারণ যে পিটিশনার সে জীবিত, কিন্তু যে বেনিফিশিয়ারি যে মূল যে বেনিফিশিয়ারি সে যদি না থাকে, ডেরিভেটিভ বেনিফিশিয়ারি অটোমেটিক আউট। অনেকে আপনাকে বলবে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে ওটার ফলাফল খুবই আপেক্ষিক, জিরো। কিন্তু আপনারা ওই সময় অনেকে চেষ্টা করে, যে চেষ্টা বলে আমি চেষ্টা করে দেখি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people.
Learn more at nj.gov/health/vaccines. আমি সবসময় বলি মানে লটা হচ্ছে ম্যাথমেটিক্সের মতো, এখানে আপনার গ্রাউন্ডস থাকতে হবে, যদি কেস ল থাকতে হবে, এবং যদি কেউ বলে আপনাকে কনফার্ম হয়ে বলতে হবে এটা হওয়ার সম্ভাবনা 99%। যদি বলে যে না এটা হতেও পারে না হতে পারে। আপনি যে একটা এই আলোচনার মধ্যে বললেন যে যদি পিটিশনার মারা যান তাহলে সেক্ষেত্রে তার ভাই, অন্য ভাই বা বোন অথবা বাবা মা তারা যদি সিটিজেন হয়ে থাকে তারা বিকল্প হিসেবে সাবস্টিটিউট মানে ওইটাই থাকবে। ধরেন কারোর জন্য 2010 সালে অ্যাপ্লাই করেছে, ওই 10 সালটা রাখার জন্য কেন ইমিগ্রেশন এই লটা মানে মেক করছে বুঝতে হবে। কারণ সে যেন আবার তার নতুন যে ভাই বা মা বোন যে নতুন সিটিজেন তারা যদি আবার অ্যাপ্লাই করে, নতুন করে অ্যাপ্লাই করতে হবে, তার 10 বছর আগে যাওয়া সম্ভব না। সো এই 10 বছরটা তাদের মূল পিটিশনের ডেটে রাখার জন্য তখন তারা সাবস্টিটিউট করার সুযোগ দেয়। তার সেম রিলেটিভ থাকবে, সেম অথবা ডিফারেন্ট তাদের যে কোয়ালিফাইড রিলেটিভ হতে হবে। ধরেন এই ভাই যদি অ্যাপ্লিকেশন না করতো সেটা তো বুঝলাম, তারা যেন করতে পারে। সেটা বুঝতে পেরেছি, কিন্তু যেটা আমার প্রশ্ন ছিল যে মনে করুন যে আমার বোন আমাদের জন্য আবেদন করেছে, রাইট? ঠিক আছে, এখন আমার বোনটা মারা গেছে, মানে মূল পিটিশনার বোন ছিলেন, আর কোন যেটা বললেন ভাই বা বাবা মা নেই, সেক্ষেত্রে আমার বোনের হাজবেন্ড তো ছিল, তিনি কি তখন এই সাবস্টিটিউট ক্যান্ডিডেট হতে পারবেন? আপনাকে বুঝতে হবে বোনের হাজবেন্ড কি আপনার আরেক ভাইয়ের জন্য অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফাই করে কিনা সেটাই প্রশ্ন। অবশ্যই না, কারণ বোন জামাই আরেক বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, অনলি ভাই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। বোনের জন্য করতে পারবে, ব্লাড রিলেটেড হলে, কিন্তু ফার্স্ট ব্লাড রিলেটেড, কিন্তু বোন জামাই বা ভাবি তো কারোর জন্য অ্যাপ্লাই করতে পারে না, যে কারণে এটা সাবস্টিটিউট করা সম্ভব না। সে কারণে যারা কোয়ালিফাইড শব্দ হচ্ছে কোয়ালিফাইড রিলেটিভ থাকতে হবে। মনে করেন এক্স যদি অ্যাপ্লাই না করতে তার জন্য, যে তার ব্রাদার ওয়াই তার জন্য ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারতো, যেমন তার দুই ভাই, এক ভাই তো নাই, আরেক ভাই তার জন্য করতে পারতো, করছে হয়তো এক ভাই, এই জন্য সেকেন্ড ব্রাদার চাইলে সাবস্টিটিউট করে যদি এক ব্রাদার সমস্যা থাকে। অনেক ধন্যবাদ, বিষয়টি পরিষ্কার হয়েছে। তো মূল আলোচনায় যাওয়ার আগে অনেকক্ষণ ধরে আমাদের কয়েকজন দর্শক অপেক্ষা করছেন, আলোচনায় অবশ্যই যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অ্যাটর্নি মঈনুল আহমেদকে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি, আমি জামাইকা থেকে ফোন দিচ্ছি, আমার নাম জামাত। জি, তো প্রশ্নটা হচ্ছে ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল, জি, বাট অ্যাপ্রুভ হওয়ার পরে ওরা I-824 এর একটা ফর্মের সাবমিশনের বিষয়টা নিয়ে আসছে এবং সেটা আমরা সাবমিটও করেছি, কিন্তু এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 8-10 মাসের মতো হয়ে গেছে, আমরা কোনো আপডেট পাচ্ছি না। সো এটা আসলে কি এতদিন লাগবে বা আদৌ এটা কি কোনো এক্সপায়ার্ড হওয়ার অথবা কি করণীয়, এটাই আপনার প্রশ্ন? এটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রথমে আমার নাম হচ্ছে মঈন ইউ চৌধুরী, নট আহমেদ। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আপনার গত এপিসোডে বলেছি I-824 তখনই সাবমিট করতে হয় যখন আপনারা ফর্মে কোনো ভুল করেছেন বিধায়। এই জন্য সবসময় বলি বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বা বিয়ের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট ভেরি ইজি, কিন্তু এক সামান্য ভুলের কারণে আপনার যে ভোগান্তিটা হয়, এই ক্ষেত্রে আপনি তখন চিন্তা করেন অ্যাটর্নির কাছে গেলাম না কেন, চিন্তা করে লাভ নাই। তখন বেটার আপনি 200 টাকা সেভ করার জন্য বা 1000 টাকা সেভ করার জন্য অ্যাটর্নির কাছে আসলেন না, যে যা জানে তার কাছে গেলেন না। তো এখানে আপনার কত কষ্ট চিন্তা করেন, টাকাটাও পে করতে হচ্ছে আপনাকে, আবার এই লম্বা যে ভোগান্তি এটা হচ্ছে টাইম ফ্রেম 8-4 এর টাইম ফ্রেম আনুমানিক ধরা হয় 9 মাস। আপনি যদি ফাইল করেছেন, ভুল করেছেন বিদায় তারা বলেছে 8-4 দেওয়ার জন্য, ফলো করার জন্য। যদি ভুল না করতেন এই কোয়েশ্চন আসতো না, সরাসরি আপনার ফাইলটা এনবিসিতে চলে যেত, যেহেতু যায় না। এই জন্য আপনাকে এখন আমার প্রশ্ন হলো, আপনি 8-4 যে ফাইল করেছেন ওইটাও কি প্রপারলি করেছেন কিনা আপনার দেখা উচিত। ইউ বেটার টক টু অ্যান অ্যাটর্নি উইথ অল দ্য রিলেটেড ফাইলস, তখন গিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু সাধারণত 9 মাসে চলে আসবে, বেশিও লাগতে পারে। তারা এটা এক্সিকিউট করা, এটা কোনো আলাদা কিছু নাই। 8-4 মানে এটা আপনি রিকোয়েস্ট করেছেন, এটা যেন এনবিসি যেন ফার্দার প্রসেস করে, আপনার ভুলের কারণে আপনি আবার ফার্দার প্রসেসে রিকোয়েস্ট করছেন। তো তার মানে 8 মাস হয়েছে, 9 মাসের সময় লাগে, তার থেকেও বেশিও লাগতে
লাগতে পারে। পারে। সুতরাং জনাব জামাল, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আরেকটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ মামুন, আমি নিউ জার্সি থেকে করতেছি। আমার প্রশ্ন হচ্ছে মহিন ভাইয়ের কাছে যে আমি 2012 সালে আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছি। জি, 12 সালে করেছি। গত সপ্তাহে আমার একটি বোন মারা গেছে। এখন দুঃখজনক ভাবে মারা গেছে। এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তার 4জন ছেলে মেয়ে আছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। ধন্যবাদ। একটু আগেই বলেছি আপনার এই প্রশ্নটা, যদি যদি বেনিফিশিয়ারি মারা যায় সাধারণত এটা ডেড। এখন যদি ডেরিভেটিভ বেনিফিশিয়ারি এখানে কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে যার মাধ্যমে আসবে সেই নাই। সো এই ক্ষেত্রে আসলে আপনার উচিত হবে সব ডকুমেন্ট নিয়ে একজনের সাথে কথা বলা, কিন্তু আমি এই ফাইলটা করব না, কারণ এটা অনেক লুপহোল আছে এখানে। আপনারা হয়তো ভাববেন যে হবে, আর হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেক ধন্যবাদ জনাব মামুন আপনার প্রশ্নের জন্য। আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের এই কষ্টকর একটি সংবাদ বা যেটা হৃদয় বিদারক ঘটনা। আমরা আশা করি যিনি মারা গেছেন তিনি আল্লাহ তাআলা তাকে বেশ নসিব করুন এবং আপনাদেরকে সেই ধৈর্য দেওয়ার ধারণ করার ক্ষমতা দিন। তো আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন, যদিও এটি দুঃখজনক প্রশ্নের উত্তরটি আপনার জন্য মনে হতে পারে, তবু এটি বাস্তবতা মেনে নিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমার নাম মাসুদ, আমি সারিসের থেকে বলছি। ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। জি, আমার ছোট ছোট 2-3টা প্রশ্ন আছে মহিন ভাইয়ের কাছে। জি। মেয়ে তার বাবা মার জন্য অ্যাপ্লাই করছে ঢাকা এম্বাসিতে, মাকে ভিসা দিচ্ছে, বাবাকে ভিসা দেয় না, কারণটা কি এটা? আচ্ছা। এবং তারা কোনো ব্যাখ্যাও দেয় না বাবাকে যে তোমার এই কাগজ রাখতে পারে, এটা একটা। জি। দ্বিতীয়ত, আমার ভাই বোনের জন্য আমি অ্যাপ্লাই করছি 2007-এ। কোন মাসে? 2007 জুলাই মাসে। জুলাই মাসে। জি। জি, আমি 2022-তে ওরা আমার কাছে কাগজপত্র, তারপরে ফিটি সাইজ সেগুলো সাবমিট করছি। জি। কতদিন লাগতে পারে? আচ্ছা। অপেক্ষা তো সইতেছে না। এখন প্রশ্ন হলো, তাদেরকে কি আপনাদের সাথে যোগাযোগ করলে রিসেন্টলি আনার কোনো সুযোগ আছে কিনা, মানে তাড়াতাড়ি আনার কোনো সুযোগ আছে কিনা? যদি থাকে আমাদেরকে জানান দয়া করে প্লিজ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মাকসুদ। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভদ্র মহিলা তার বাবা মা একসাথে হয় না, আপনাকে বুঝতে হবে বাবার আলাদা অ্যাপ্লিকেশন, মায়ের আলাদা অ্যাপ্লিকেশন। তারা কিন্তু প্রতিটা অ্যাপ্লিকেশন সেপারেট ভাবে দেখে, সেপারেট ভাবে এক্সিকিউট হয়। এমন না যে বাবাটা দিয়ে দিলে মারটা দিতে হবে, এমন কোনো কথা না। দুইটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হয়েছে, দুইটা আলাদা ভিসা হবে। মার যে হয়তো ডকুমেন্ট ইজি ছিল তখন মার ভিসা দিয়ে দিচ্ছে, বাবারটা হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে। এখন আমি এই জন্য সবসময় বলি প্রতিটা ইন্ডিভিজুয়াল কেস ইজ ডিফারেন্ট, সবার একরকম হয় না। বাবার স্টোরি, বাবার যে আপনার সামাজিক অবস্থান, বাবার লাস্ট 5-10 ইয়ার্স 20 ইয়ার্সের যে হিস্ট্রি, এগুলা কতটুকু আমরা জানি না। বাবা আমেরিকায় ছিল কিনা, নামের সাথে সমস্যা কিনা, ফিঙ্গারপ্রিন্টের সমস্যা আছে কিনা, সে কোথায় কাজ করেছে, কাজের তথ্য দিয়েছে কিনা, সব কিছু তারা হয়তো ভেরিফাই করতেছে। এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতেই হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে 2 সপ্তাহ লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে। এক্ষেত্রে যদি আপনারা সহায়তা চান, বিইং অ্যান অ্যাটর্নি, আমরা যা করতে পারি, আমরা নোটিশ দিতে পারি ইউএস এমবেসিতে। আপনার সব কিছু জানার পরে দেন তারা ডিসাইড করবে, তারা আমাদেরকে জানাবে অথবা আপনাকে জানাবে আসলে তারা কোন পর্যায়ে আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং সাধারণত তারা অনেক কিছু বলে না। তারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংটা হচ্ছে যে কোনো কারণে হতে পারে, হয়তো ডকুমেন্ট মিসিং আছে, হয়তো ডকুমেন্ট তারা সন্দেহ করছে, অথবা যে ভিসা অ্যাপ্লিক্যান্ট যে তার হয়তো কোনো ধরনের তার সন্দেহজনক সমস্যা তারা দেখতেছে, রিভিউ করার জন্য তারা রাখে। সো বেটার আপনি একজন অ্যাটর্নির সাথে সব ফাইল নিয়ে কথা বলেন। নাম্বার 2, আপনার সেকেন্ড প্রশ্ন ছিল ভাই বোনের জন্য আবেদন করেছেন। ভাই বোনের জন্য আবেদন এখন জুলাই 2007 চলতেছে। ওনারও আবেদনও 2007 এর জুলাই নাম্বার ইজ অ্যাভেলেবল নাও, কিন্তু আপনারা জানেন ইমিগ্রেশনের ব্যাকলগ আছে। যদি মনে করেন যে
এক্সপেক্ট করার মতো সুযোগ আছে। আপনি ইন্ডিভিজুয়াল যদি কারোর সাথে অ্যাটর্নির সাথে কথা বলেন, আমরা যদি বুঝি যে এক্সপেক্ট করার সুযোগ আছে, আমরা এক্সপেক্ট করার চেষ্টা করতে পারি বেসড অন দ্য গ্রাউন্ডস হোয়াট ইউ হ্যাভ। অনেক ধন্যবাদ জনাব মাকসুদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার ভাই বোনের জন্য আবেদনের এই চলতে যে মাসে আপনি আবেদন করেছেন সেই মাসেরই ফাইনাল অ্যাকশন চলছে, হয়তো যে কোনো মুহূর্তেই পেয়ে যেতে পারেন। আর যদি না পান তাহলে আজকের অতিথি যেভাবে পরামর্শ দিলেন সেভাবে কাজ করলে নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নীলুফার বলছি কুইন্স থেকে। আমার একটা কোশ্চেন আছে। জি। লাইক মইনুল চৌধুরীর কাছে। জি বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার আম্মা 2021 সালে অক্টোবর মাসে আমাদের এখানে আসছেন। জি। এখন আমার ছোট ভাইটা আন্ডার 21, তার জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে। জি। বাট স্টিল আমার ভাইয়ের এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, এবং এটা কতদিনে অ্যাপ্রুভ হবে আর এর নেক্সট স্টেপটা কি আমি একটু জানতে চাই। আর আমি যখন স্ট্যাটাস চেক করতে যাই তখন দেখি যে লাইক অ্যাক্টিভলি রিভিউ। অনেক ধন্যবাদ নীলুফার আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। F2 ক্যাটাগরি যদি থাকে আপনার ভাইকে যদি 21-এর নিচে ধরে তারা, তখন F2 ক্যাটাগরি এখন চলতেছে 2021 সালের। তারা ভিসা দিচ্ছে বলে বলছে, কিন্তু বাস্তবে আসলে 2021 সাল না, আরও আগেরগুলো ভিসা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাপ্রুভাল যেহেতু আসে নাই, আপনার অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভালের জন্য। অ্যাক্টিভলি রিভিউড মানে তারা রিভিউ করছে, এবং যদি কোনো ডকুমেন্ট তারা মিসিং দেখে বা মনে করে প্রয়োজন হয় আপনাকে জানাবে, RFE দেবে, রিকোয়েস্ট ফর এভিডেন্স। আপনি অবশ্যই ফলো আপ করতে হবে এগুলো। মেক শিওর করবেন আপনার বাসার ঠিকানা যদি পরিবর্তন করে থাকেন অবশ্যই জানাবেন, এবং পোস্টাল সার্ভিসে আপনি যদি মেল ফরওয়ার্ডিং করে দিবেন। অনেক সময় দেখা যায় বাসা চেঞ্জ করলে ও পুরান ঠিকানায় অনেক সময় চলে যায়। তারপর আপনি এই জন্য করবেন কি, আপনারা মেল ফরওয়ার্ডিং করবেন পোস্ট অফিসে যে পুরান ঠিকানায় গেলেও যেন আপনার নতুন ঠিকানায় মেলটা ফরওয়ার্ড হয়ে আসে। নেক্সট স্টেপ হচ্ছে, তারা যদি সব কাগজপত্র ঠিক থাকে আপনাকে অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভ হওয়ার পরে যদি I-824 করতে না হয়, যদি প্রপারলি আপনি ফাইল করে থাকেন, অ্যাপ্রুভ হওয়ার পরে এটা যাবে ন্যাশনাল ভিসা সেন্টারে। ওইখান থেকে আপনাকে ইনভয়েস আইডি পাঠাবে, কেস নাম্বার ইনভয়েস আইডি দেবে। তখন আপনি ভিসা ফি এবং সাপোর্টিং ফি দেবেন। ফি দেওয়ার পরে প্রসেস শুরু হবে। তারপরে আপনারা যাবে US এমবাসিতে, দেন আপনি ভিসার জন্য অপেক্ষা করবেন মেডিকেল দেওয়ার পরে। সো এই ক্ষেত্রে আপনি অপেক্ষা করতেই হবে, কিন্তু আপনি মেক শিওর করবেন অ্যাড্রেস যেন আপনার সব জায়গায় সঠিকভাবে থাকে। অনেক ধন্যবাদ নীলুফার আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আজকের যে মূল বিষয় সেটি আমরা আলোচনা অবশ্যই শেষ করব, তবে এটি বিরতির পরে আমরা একটু বিরতি নেব, তারপরে এই মূল আলোচনাটি করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং US সুপ্রিম কোর্ট বারের সদস্য। অ্যাটর্নি মঈন চৌধুরী, যে বিষয়টি নিয়ে বলেছিলাম যে এখন আমরা কথা শেষ করবো, আলোচনা এটা করবই, কারণ এই প্রশ্নটি আমাদের প্রতিদিনই আসে। যেটা বলেছিলাম যে ভাই বোন, পিতামাতা, স্ত্রী, সন্তানদের জন্য ভিসার আবেদন করলে কতদিনে ভিসা পাবেন, কিভাবে পাবেন, কিভাবে জানতে পারবেন তারা, এই বিষয়টি আপনি একটু বিস্তারিত কথা বলুন। খুব সংক্ষেপে যদি বলতে হয়, প্রথমেই বলবো যে আমেরিকাতে আপনি জাস্ট যাদের বাসায় কম্পিউটার আছে ভিসা বুলেটিন টাইপ করবেন, অটোমেটিক চলে আসবে স্টেট ডিপার্টমেন্টের, US ডিপার্টমেন্ট স্টেটের ভিসা বুলেটিনটা আসবে। ভিসা বুলেটিনটা আপনি যদি মাসগুলো টাইপ করেন এই মাসের সম্পর্ক আসবে। এখন কতগুলো ক্যাটাগরি আছে আমি আমার ফেসবুক পেজে বলেছি।
বলেছিলাম যে F1, F2 A, F2B, F3, F4 ক্যাটাগরিগুলো আপনারা সবাই বর্তমানে জানেন। সো ভিসা বুলেটিনে লেখা থাকে যে কোন মাস কখন চলে, কিন্তু এটা আপনারা দুইটা থাকে, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যদি আপনারা এখানে থাকে, যদি আপনার যে ভিসা অ্যাপ্লিক্যান্ট যদি আমেরিকায় থাকে তখন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে করা যায়, কিন্তু মেক শিওর করতে হবে যদি যারা এখানে থাকে গ্রিন কার্ডধারী কারো যদি অ্যাপ্লিক্যান্ট হয় এবং বেনিফিশিয়ারি যদি গ্রিন কার্ডধারী যারা মানে পিটিশনার যদি গ্রিন কার্ডধারী হয়, বেনিফিশিয়ারি যদি অবৈধ হয় তখন কিন্তু আর এখানে অ্যাডজাস্ট করার সুযোগ থাকবে না। অনেকেই মনে করে যে গ্রিন কার্ডধারীকে বিয়ে করলে তার গ্রিন কার্ড হয়ে যাবে, কিন্তু যদি সে একদিনও যদি বিয়ের মাধ্যমে সবসময় বলে আমি আমার প্রচুর ক্লায়েন্ট বিয়ের মাধ্যমে যারা বিভিন্ন প্রতারিত হয়, বিভিন্ন মিসইউজ হয়, বিভিন্নভাবে তাদের ফাইল নষ্ট হয়, তারা আমার কাছে আসে কারেক্ট করার জন্য, আমি প্রচুর হেল্প করি এগুলোকে। যদি একদিনও যদি কেউ মানে স্ট্যাটাসের বাইরে থাকে এবং সে যদি গ্রিন কার্ডধারী কাউকে বিয়ে করে তার কোনো সময় গ্রিন কার্ড হবে না। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে অবশ্যই সিটিজেন হইতে হবে এবং তারপরে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। মা বাবার ক্ষেত্রে যদি কারো মা বাবা যদি আমেরিকায় চলে আসে কোনো কারণে এবং তার ছেলে মেয়ে যদি কেউ যদি সিটিজেন থাকে, তখন আমরা যেটা করি এখানে রাখার চেষ্টা করি, ইন্টারভিউ হয় না, ডাকে না, অটোমেটিক তাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেয়। সেম ক্ষেত্রে স্পাউজের ক্ষেত্রেও যদি সিটিজেন স্পাউজ হয় অধিকাংশ ক্ষেত্রে আমাদের 99% ইন্টারভিউ লাগে না, অটোমেটিক 2 বছরের গ্রিন কার্ড চলে আসে, বাসায় চলে আসে। আপনি যদি চান আমি ডেটগুলো ব্যাখ্যা করতে পারি, সবাই হয়তো হ্যাঁ একটু ব্যাখ্যা করুন, এবং সেক্ষেত্রে এটাও একটু ব্যাখ্যা করবেন যে আমি ভিসা বুলেটিন দেখলাম যে আমার আবেদন যে জবে বা যে করা হয়েছে সেটা সম্পর্কে কোনো তথ্য নেই ভিসা বুলেটিনে, তাহলে আমি কি করে জানবো যে কি অবস্থায় আছে এটা? আচ্ছা, ভিসা বুলেটিনে কোনো ব্যক্তিগত তথ্য থাকবে না, ভিসা বুলেটিনে থাকে কোন মাসের কোন ডেটটা চলতেছে। কিন্তু আবারও বলি এটা কিন্তু একমাত্র সঠিক তথ্য না যে এই মাসে, যেমন এখন F4 এক ভদ্রলোক কল দিয়েছেন, তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে তো জুলাই মাসে, এখন চলতেছে ফাইনাল যে ভিসা দিচ্ছে জুলাই 22, 2007, কারণ আপনার অ্যাপ্লিকেশন হয়তো আগস্টের বা 28 তারিখে হচ্ছে, তাহলে এখানে আসার কথা না। আপনি তো ভাবতে পারেন যে আমারটা কেন হচ্ছে না, হয়তো আমারটা নষ্ট হয়ে গেছে, না, কারণ ব্যাকলগের কারণে অনেকে 6-এর অ্যাপ্লিকেশন এখন ভিসা পাচ্ছে, এমন না যে হয়তো আপনি ডকুমেন্ট দিতে লেট করেছেন, যারা আগে ডকুমেন্ট জমা দিয়েছে তাদেরটা আগে হচ্ছে। এই ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করি যখন যেই ডকুমেন্ট রিকোয়েস্ট পাবেন তখন সেগুলো আপনি আপলোড করবেন এবং আপনি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার টাইমে আপনি কোনো ধরনের ডিলে না করেন তাহলে হয়তো এই টাইমে আসবে, কিন্তু দেখালে আপনার আগে 10টা ফাইল জমা হয়ে আছে, এটাকে বলে আমরা ব্যাকলগ বলি যে 10টা ফাইল আপনাকে জমা হয়ে গেছে, এই 9টা শেষ করার পরে আপনারটা আসবে, এমন না যে এক ডেটে হয়তো 10টা ফাইল জমা, কিন্তু আপনি এখানে বুঝতে হবে আপনাকে আপনার তরফ থেকে যেন কোনো ধরনের ডিলে না হয়। সেমভাবে F1 যে সিটিজেনের যারা আনমেরিড সন্তানরা, অনেকে দেখা যায় যে সিটিজেন না হওয়ার আগে গ্রিন কার্ড অবস্থায় তারা তাদের ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করেছে 21-এর উপরে, এখন হঠাৎ দেখা গেল সিটিজেনশিপ কোয়ালিফাই করে সিটিজেন হয়ে গেছে। সিটিজেন হইলে কিন্তু তার স্ট্যাটাসটা জানাইতে হবে, জানানো মানে যে যদি এমবেসিতে চলে যায় তখন সে এমবেসি তারা দেখবে যে সিটিজেন হয়, তারা এমবেসির সিটিজেন অনুযায়ী তারা ইন্টারভিউ নেবে, অত ডিলে হয়ে যাবে। কিন্তু আপনি স্পেশাল রিকোয়েস্ট করতে পারেন, তখন তারা হয়তো এটা রাখবে যে আমি সিটিজেন হয়ে গেলাম কিন্তু আমি চাচ্ছি আমার গ্রিন কার্ড, যেহেতু গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি আসতে 1 বছর ডিফারেন্স আছে, গ্রিন কার্ডে তাড়াতাড়ি আসছে কিন্তু সিটিজেন আসবে 1 বছর পরে, তো আমি রিকোয়েস্ট করতে পারি যে হ্যাঁ আমি ওই স্ট্যাটাসে থাকতে চাই, এটা এনবিসির ইচ্ছা, তারা রাখবে কি না। সচরাচর রাখে, আবার কোনো ক্ষেত্রে রাখেন, গ্যারান্টি দেওয়া খুবই কঠিন। তো এই ক্ষেত্রে যেটি হলো যে
আপনি যেটা বলছেন যে আমরা যেভাবে জানবো সেটা একমাত্র ভিসা বুলেটিন। সহজে ঘরে বসে যেটা জানা যেতে পারে, এর বাইরে এটার জন্য আপনি $100 কনসালটেশন দিয়ে কারোর সাথে কথা যাওয়ার দরকার নেই, প্রয়োজন নাই। হ্যাঁ, ঘরে বসে। এবং আমি সবসময় বলি রান্না ভাই, আমরা চাই মানুষকে এডুকেট করতে এবং এডুকেট যতটুকু সম্ভব, কিন্তু কোনো ক্ষেত্রে আপনার লয়ার ছাড়া আপনার কোনো গতি নেই, লয়ার আপনাকে থাকতেই হবে। মিস্টেক মানুষ করে, যেহেতু আমরা যেহেতু সবসময় কাজটা করি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম, আপনার যেহেতু ওয়ান্স ইন এ ওয়াইল করছে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এই ক্ষেত্রে আপনার প্রফেশনাল একজন কনসাল্ট করা উচিত। তাহলে যে প্রশ্নটি আপনাকে আমি করেছিলাম যে আমি ভিসা বুলেটিন দেখার পরে দেখলাম যে আমার বিষয় সম্পর্কে আমার কোনো তথ্য নেই, তাহলে সেক্ষেত্রে, এবং এটা এমন হয়েছে যে কিছু ক্ষেত্রে এমন হয়েছে, যেমন এখন F4 দিয়ে যদি আমরা বলি 22 জুলাই 2007 এখন ফাইনাল অ্যাকশনে আছে, তাই তো? তা এখন দেখা গেল যে আমি 21 তারিখে বা 20 তারিখে আমি করেছিলাম, আমারটার কোনো চিঠিপত্র বা কিছু পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? আপনি চিঠিপত্র আপনি অবশ্যই পাবেন। আপনাকে তখন তারা আপনারটা যদি আপনি ফাইল করে থাকেন, ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে থাকে, তারা দেখাবে ডকুমেন্টারি কোয়ালিফাই। আপনার যদি কোনো কিছু ডিউ না থাকে এই মুহূর্তে, আপনার ভয়ের কিছু নাই। যদি হ্যাঁ আপনার যদি কোনো তথ্য দেখায় যে আপনারটা আসলে সঠিকভাবে অ্যাপ্রুভ হয় নাই বা কোনো ডকুমেন্ট মিসিং আছে, দেন তারা কখনোই অ্যাডজুডিকেট করবে না আপনার ডকুমেন্ট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। সো বেটার আপনি নিজে থেকে সতর্ক থাকবেন, যাকে দিয়ে কাজটা করাবেন সে যেন বুঝে সে কি করতেছে। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, অনেকে দেখা গেল হাজব্যান্ড তোর ওয়াইফের বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছে, করার পরে সে হয়তো সিটিজেন হয়ে গেল, তখন প্রথম সে গ্রিন কার্ড থাকা অবস্থায় অ্যাপ্লাই করেছে, দেখা গেল 2 বছর পরে তার সিটিজেনশিপ ডিউ হয়ে সিটিজেন হয়ে গেছে। তখন হয় কি, অনেকে মনে করে যে বাচ্চাটা যে আছে সে তো একসাথে আসবে, নাম দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু ল হচ্ছে সিটিজেন হওয়ার পরে। যদি আপনি গ্রিন কার্ড থাকেন, আপনার স্পাউস এবং চিলড্রেন একসাথে আসবে। যদি সিটিজেন হয়ে যান, প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে। ওয়াইফের ঠিক থাকবে, হাজব্যান্ড ঠিক থাকবে, কিন্তু বাচ্চাগুলা কিন্তু তখন আর মেন অ্যাপ্লিকেশনে বাদ পড়ে যাবে। এটা অনেকে বুঝে না, ওই যে ভিসা ইন্টারভিউ যাওয়ার পরে যায় বলে হ্যাঁ কি করলাম, অথচ 6 মাসের বাচ্চার হয়নি, হবে না, কারণ সে তো করে নাই। কিন্তু সিটিজেন হলে যদি তার আবার বুঝতে হবে, সে যদি সিটিজেন থাকা অবস্থায় তার যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় দুনিয়ার যে কোনো দেশে, ওই ছেলে বা মেয়ে কিন্তু অটোমেটিক US সিটিজেন দাবি করতে পারে, কনসুলার যে বার্থ রিপোর্টিং দিয়ে দাবি করতে পারে। অনেক ক্ষেত্রে হয়, দেখা যায় যে সরি টু সে এগুলো হচ্ছে, এখন প্রচুর হচ্ছে, যে দেখা গেল তার বিয়ে হয় নাই, মানে বিয়েটা রেজিস্টার্ড হয় নাই কিন্তু বাচ্চা হয়ে গেল। সো এই ক্ষেত্রে দেখা যায় তখন কোয়েশ্চেন আসে যে বাচ্চাটা কার, যে বিয়ে যেহেতু হয় নাই, বা কোনো কারণে দেখা গেল তার বিয়ে এই দেশে বিয়ে করেছে কিন্তু ওই দেশে একটা বউ আছে যে না দিস ইজ ট্রু, লজ্জার কিছু না এখানে, দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি কেসগুলো করি। সো এই ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে আপনার বাচ্চা হয়ে থাকে, ইউ ক্যান ব্রিং ইউর চাইল্ড ইন দিস কান্ট্রি। সেটাই হলো আসল কথা। তো বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, অনেক ধন্যবাদ। একজন দর্শক আমাদের টেলিফোনে আছেন, ফোনটি নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কথা বলতে চাচ্ছিলাম মহিন চৌধুরীর সাথে। জি, আমার নাম ফারজানা, আমি কুইন্স থেকে। আমার আম্মু 2027 আগস্টে আমার মানে 21 এর বেশি ব্রাদারের জন্য অ্যাপ্লাই করছে। আমার মা গ্রিন কার্ড হোল্ডার, তো তার অ্যাপ্রুভ হয়ে গেছে 2021-এ। কেস অলরেডি 1 বছরের বেশি এনডিসিতে আছে। তো আমি যখন মানে তার ওর কেস নাম্বার আর ইনভয়েস নাম্বারও পাইছি, ওইটা চেক করতে যাই, তখন ওরা কিছু চায় না কাগজপত্র। এখন কি আমি ভিসা ফিটা কি এই মুহূর্তে দিতে পারবো? ওরা না চাওয়ার চায় নাই, কিন্তু আমি দিলে কি এটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ। এই বিষয়টা আমি আরো ব্যাখ্যা করতে চাচ্ছিলাম, প্রশ্ন করেছেন, খুব খুশি হয়েছি। অনেকেই মনে করে যে এই যে ইনভয়েস এবং কেস নাম্বার আসা মানেই মনে হয় কেস শুরু হয়ে যাবে। না, আপনি তখনই ভিসা বুলেটিন দেখবেন, F2B চলতেছে এখন 2016 সালে, তো আপনার এখনো এই পোর্টালে আপনার ভিসা ফি দেওয়াটা
অ্যাভেলেবল হবে না, ভিসা দিতে আপনি পারবেন না। আর ভিসা দিতে পারবেন না মানে আপনি আর এক্সপায়ার করার সুযোগ নেই। অনেকে বিভিন্ন প্রতারিত হয়, মনে করে যে কেস এখানে পেন্ডিং আছে, আমার কাছে আসে এক্সপায়ার করে দেবো। নো, দেয়ার ইজ নো এক্সপায়ার যদি আপনার ভিসা নাম্বার অ্যাভেলেবল না হয়। যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল হয়, যদি দেখেন যে 2016 সালের কেস চলতেছে, আপনারটা আসে নাই, এমবেসি দেওয়ার পরে, এমবেসিতে যাওয়ার পরে আমরা এক্সপায়ার করতে পারি। এর আগে কোনো এক্সপায়ার করার সুযোগ থাকে না। ও যাই বলে ভুল বলবে আপনাকে, অযথা কারো কাছে টাকা পয়সা দিয়ে না আপনারা, যে অযথা না বুঝে যে আশায় দিয়ে দিলাম। দ্য ল ইজ, যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল হয় তখনই আপনি এক্সপায়ার করার সুযোগ পাবেন, আমরা এক্সপায়ার করে দেবো যদি গ্রাউন্ডস থাকে। আর ভিসা নাম্বার অ্যাভেলেবল না হলে আপনি 10 বছর আগে করছেন তার মানে এই না যে আপনারা দিয়ে দিতে হবে। তো এখন উনি যে ফারজানা যে প্রশ্নটি করেছেন 2017-তে আবেদন করেছে, এখন চলছে 2016। তারা আপনাকে পোর্টালে যদি ওপেন হয় দেন আপনি অবশ্যই, পোর্টাল ওপেন না হলে আপনার টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ ফারজানা আপনার টেলিফোনের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো সম্ভবপর নয়, তাই অনুষ্ঠান শেষ করতে হবে। আপনি অনেক ব্যস্ত মানুষ, শুধু আপনার প্রফেশন নিয়ে ব্যস্ততা নয়, আপনি কমিউনিটির দুনিয়ার সমস্ত কাজ করেন, প্রত্যেক জায়গায় আপনাকে দেখা যায়। সেই সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলেছেন, অনেকগুলো টেলিফোনের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, আপনার একজন ইয়াং মানুষ এবং এত সুন্দর করে উপস্থাপনা করেন। সিরিয়াসলি আই অ্যাপ্রিশিয়েট। এবং আপনার যে আপনার তো অনেক শেখার আছে উপস্থাপনার ক্ষেত্রে। প্রবাসে বসে আমরা যে বাংলাদেশের ধাঁচে কথাগুলো বলতেছি, মনে হয় আমরা আমেরিকাতে আছি, মনে হয় বাংলাদেশে আছি। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রশ্নগুলো আমাদেরকে করেন, যে আমরা কিভাবে জানতে পারবো কবে হবে, কবে ইত্যাদি হবে, এই বিষয়টি আজকে আমরা ব্যাখ্যা করেছি। মূল একটাই বিষয়, সেটা ভিসা বুলেটিন। ভিসা বুলেটিন চেক করুন, আপনার কেস কি অবস্থায় আছে অবশ্যই জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।